আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আজকে কেমিস্ট্রি ক্লাসের মধ্যে চ্যাপ্টার 6 নিয়ে হচ্ছে আর যা তোমাদের সিকিউ ছিল ওগুলি কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। সো এর আগের ক্লাসের মধ্যে তোমাদের কেমিস্ট্রি 6 চ্যাপ্টার নিয়ে কিন্তু লিমিটিং বিক্রিয়ক থেকে তোমাদের যা যা সিকিউ আসতে পারে সব কিন্তু তোমাদের সাথে একদম ডিসকাস করা শেষ, ম্যাথ করানো শেষ, তোমাদের সাজেশন দেওয়া শেষ, কোনগুলি ইম্পর্টেন্ট, কোনগুলি তোমাদের এক্সাম থেকে আসতে পারে সবকিছু কিন্তু ক্লিয়ার করছি, ঠিক আছে? সো আজকে হচ্ছে তোমাদের বেসিক কয়েকটা জিনিস দেখাবো আর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থেকে এবং শতকরা সংযুক্তি থেকে কয়েকটা ম্যাথ করব। তারপরে তোমাদের আজকেই তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। লাস্টের দিক দিয়ে অনেক ফান হবে, কারণ লাস্টে হচ্ছে আমরা ছোট ছোট কয়েকটা ম্যাথ করবো, ঠিক আছে? যা হচ্ছে তোমরা অনেক আগে থেকে পারো, সো এগুলি আজকে শেষে আমরা প্র্যাকটিস করব। তো চলো ফার্স্টে ম্যাথ আমরা শুরু করি। আজকে ম্যাথ দিয়ে শুরু করি। তোমাদের 1 নাম্বার সিকিউ, 1 নাম্বার। দীপকের বিক্রিয়কগুলো দ্বারা উৎপন্ন লবণের শতকরা সংযুতি নির্ণয় করো। মানে লবণ উৎপন্ন হবে, আমাদের উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি। শতকরা সংযুতি নির্ণয় করে। এখানে তোমাদের কয়েকটা ইনফরমেশন দিছে, ওইখানে খালি না, ওই বক্সগুলি কিন্তু তোমাদের খালি না, এখানে আছে 50 ml। দেখো কস্টিক সোডা দেওয়া, আর এখানে দেওয়া হচ্ছে 0.08 মোল বা মোলার, আর এখানে xml। আয়তন দেওয়া নাই, আর এখানে দিছে কোনটা, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা দিছে। আচ্ছা, তোমরা কি জানো কস্টিক সোডা মানে কি? কস্টিক সোডা কাকে বলে? কস্টিক সোডা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো তোমাদের বলছে উদ্দীপকের বিক্রিয়কগুলো দ্বারা উৎপন্ন লবণের শতকরা সংযুতি নির্ণয় করো। আমরা শতকরা সংযুতির ক্ষেত্রে কিন্তু অনেক আগেই এই টাইপটা আমরা সলভ করে ফেলছিলাম, যে শতকরা সংযুতির ক্ষেত্রে আমরা ফার্স্টে আণবিক ভর লাগে, তারপর ওই আণবিক ভর দ্বারা কি করি, যৌগের আণবিক ভর দ্বারা কি করি, উপরে থাকে হচ্ছে আমাদের ওই মৌলটার পারমাণবিক সংখ্যা ইন্টু যে কয়টা পরমাণু থাকে, যে কয়টা অণু থাকে, ওটা দ্বারা আমরা গুণ করি, আর নিচে হচ্ছে যৌগের আণবিক ভর দেওয়া থাকে। তো ফার্স্টে হচ্ছে আমরা বিক্রিয়াটা ফার্স্টে লিখবো যে এই দুইটা দ্বারা বলে দিছে লবণ উৎপন্ন করা, এবং লবণের শতকরা সংযুতি আমাদের নির্ণয় করতে হবে। লবণের শতকরা সংযুতি তো আমরা লিখি, ফার্স্টে হচ্ছে কস্টিক সোডা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আমাদের দিছে কত, সালফিউরিক অ্যাসিড H2SO4। এই দুইটা দ্বারা আমাদের লবণ নির্ণয় করতে হবে। তার মানে আমরা লবণ জানি Na2 সোডিয়াম সালফেট প্লাস পানি পাবো, পানি, 2 অণু পানি। এখন আমাদের সমতা করার জন্য লিখতে হবে, এখানে দেওয়া আছে তোমাদের দুইটা দিছে,
দুইটা পানি একটা অক্সিজেন তো এখানে আমরা 2 দিব। 2 দিলে আমাদের এখানেও আমাদের 2 দিতে হবে, 2 অণু পানি হয়েছে। সমতা করা আমাদের শেষ। দেখো লবণ উৎপন্ন হয় সেটা আমরা জানতে পারছি, তো 2টা আমরা বিক্রিয়া লিখছি। এখন প্রত্যেকটার হচ্ছে ভর নিচে নিচে দিতে হবে, প্রত্যেকটার ভর দিতে হবে। এই লবণের আণবিক ভর, সো লবণের আণবিক ভর আমাদের কি হবে, সুতরাং Na2SO4 এর আণবিক ভর M ইকুয়াল টু কত আছে, সোডিয়াম হচ্ছে 11, 11 দুগুণে 32 প্লাস এখানে তো 2টা ইন্টু 2 প্লাস সালফেট আমরা জানি 32, না ভুল হয়েছে সরি, 23 ইন্টু 32 32 সালফার একটাই আর হচ্ছে অক্সিজেন আমাদের 16 ইন্টু 4। দেখো এখন প্রত্যেকটা আমরা এটা আমরা নির্ণয় করব। কি নির্ণয় করব, লবণের আণবিক ভর নির্ণয় করব। লবণের আণবিক ভর হচ্ছে আমাদের আসছে 142 লবণের আণবিক ভর 142 আমরা পেয়েছি। তো এখান থেকে আমাদের শতকরা সংযুতি, আমরা জানি শতকরা সংযুতির ক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। তার মানে আমরা কি পাইছিলাম, এই লবণের সংকেতটা কি আমাদের Na2SO4, তার মানে এখানে কি কি আছে, সোডিয়াম আছে, সালফার আছে আর কি অক্সিজেন। তিনটার কি শতকরা সংযুতি আলাদা আলাদা নির্ণয় করতে হবে। তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি হবে, আমাদের জানি যে সোডিয়াম হচ্ছে 23 ইন্টু এখানে একটাই আছে, তারপর নিচে যাবে হচ্ছে 142 ইন্টু 100। আমরা জানি যে শতকরা সংযুতিতে 100 কিন্তু মাস্ট দিতেই হয়, 100 ছাড়া কিন্তু হবে না। এটা মুছে ফেলি কারণ এটা এখন লাগবে না। মান বের করবা, সোডিয়াম, তারপর কি আসছে হচ্ছে আমাদের এখানে সালফার দেওয়া আছে, সালফারেরটা নির্ণয় করব, তারপরে আমরা অক্সিজেনেরটা নির্ণয় করব। সালফারের এগুলি তোমাদের ছোটবেলার ম্যাথ। সালফার কত দেখো, 32 ইন্টু 1, তারপর কত, সালফার একটা না, সালফার তো একটাই আর এটা 2টা, সালফার একটা সোডিয়াম 2টা, আর এটা 142 ইন্টু 100। তারপর অক্সিজেনেরটা নির্ণয় করো, অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেন এটা তো নাই, মুছে ফেলছি। 16 এখানে ছিল আমাদের 4টা, 142 ইকুয়াল 100 ধারা 100%, দেখো কত আসে, 32.39% আসে ফার্স্টেরটা, 32.39। এটাও কি করে দেওয়া লাগবে নাকি, দেখো সালফার আসা হচ্ছে 22.535%, 22.535%, আর এটা যত আসে তত লিখবা, ঠিক আছে। দেখো শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে, আমরা ফার্স্টে কি করছি, আমাদের 2টা জিনিস দিছিল, একটা হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে কি দেওয়া ছিল সালফিউরিক অ্যাসিড। ওইটা 2টা মিলে আমরা কি করছি, লবণ উৎপন্ন করছি। লবণের কি করছি, আমরা আণবিক ভর নির্ণয় করছি, এবং ভর যত বের হয়েছে তত দ্বারা প্রত্যেকটাকে কি করছি, আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করছি। এটার আণবিক ভর, এটার হচ্ছে পরমাণু সংখ্যা বা পারমাণবিক ভর লিখছি, তারপরে যত ছিল তত দ্বারা গুণ করছি, নিচে হচ্ছে যৌগের আণবিক ভর। ক্লিয়ার, শেষ। এটা আমাদের ফার্স্টের ম্যাথ শেষ। দেখো একটু বুঝো, তারপরে নেক্সটে যাব। তারপর আমাদের আরো একটা বড় ম্যাথ আছে, এটা সলভ করতে হবে।
শেষ। এখন আসো 2 নম্বরে। দুই নম্বরে কি বলছে? দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তনের প্রয়োজন? দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তন প্রয়োজন? দ্রবণ, এটা আমাদের ঘ। দ্রবণ এ কে প্রশমিত করতে, তার মানে এটা এ, এটা বি। দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তন প্রয়োজন? দ্রবণ এ কে প্রশমিত করতে দ্রবণ বি এর কত আয়তন প্রয়োজন? তার মানে আমরা আগে যৌগটা লিখে ফেলবো, তারপরে আণবিক ভর লিখবো। তো ফার্স্ট আমাদের আসে হচ্ছে কস্টিক সোডা 2NaOH প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা দ্বারা আমরা একটা লবণ পাই, সেটা হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস আমরা 2 অণু পানি পাই, 2 অণু পানি। ওকে, দেখো এখানে তোমাদের প্রত্যেকটা আণবিক ভর দেওয়া। কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড 2 অণু নিছি এবং এটা আণবিক ভর হচ্ছে 80। আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি 98। তার মানে এখান থেকে যে লবণ উৎপন্ন হয়েছে Na2SO4, তার মানে সোডিয়াম সালফেটের আণবিক ভর আমরা জানি 142। যদিও এটা আমাদের লাগবে না, দেখো এখানে 80 কিভাবে পাইছি? এটার আণবিক ভর হচ্ছে আমাদের 40, 2 দ্বারা গুণ করলে আমরা কিন্তু আলটিমেটলি 80 পাই। ওকে, ক্লিয়ার? এখান থেকে আমরা আয়তন নির্ণয় করব। দেখো আমাদের এ পাত্রে কি কি দেওয়া? এখানে আমাদের এস দেওয়া, দেন হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে, আর আমরা এম কিন্তু জানি, ঠিক আছে, এম কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। সো এখানে আমরা কিন্তু গ্রাম জানি না, যে কত গ্রাম, আমরা কিন্তু ভর জানি না, এ পাত্রে কিন্তু ভর জানি না, তাহলে প্রশমিত করব কিভাবে? তার মানে আমাদের ভরটা নির্ণয় করতে হবে। ওকে, তার মানে লিখবা এ পাত্রে W1 ইকুয়াল টু আমরা জানি কি SVM ডিভাইডেড বাই 1000। এখানে আনসার আমার কত ছিল? আর এটার সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 দেওয়াই আছে, এই যে 40, আমি আবার ওখানে 1000। দেখো মান কত আসে, দেখো এটা W1, তারপর আমরা 2 নাম্বারটা আবার নির্ণয় করব। এটার মান আসা হচ্ছে 0.2 গ্রাম। 0.2 গ্রাম। শেষ। এখানে কিন্তু ম্যাথ শেষ না, আরো আছে। মাত্র এই পাত্রে হচ্ছে আমরা ভরটা নির্ণয় করতে পারছি, যার ফলে আমরা এখন লিখতে পারবো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে, ঠিক আছে? গ্রাম। তার মানে এখন আমরা লিখতে পারবো 80 গ্রাম NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করে 98 গ্রাম
সালফিউরিক অ্যাসিডকে, তার মানে 1 গ্রাম প্রশমিত করে 98 থাকবে উপরে, নিচে যাবে কত 80 অ্যাসিডকে। তারপরে কত বেড়েছিল এটা 0.2 গ্রাম দেখো কত আসে। এখানে আমাদের বের হবে হচ্ছে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করে, কত কত 0.245 এটা 0.245 গ্রাম। এটা কিন্তু আমাদের W1 বের করছি এখন। এটা কিন্তু আমাদের ছিল কত W1, ঠিক আছে, W1 W2 আমাদের বের করা হয়েছে। গ্রাম আমরা জানি, দুইটার গ্রামই আমরা জানি। এখন আমাদের আয়তন লাগবে, গ্রাম আমরা জানি, এখন আমাদের আয়তন লাগবে। আয়তন নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি, SVM equal to SVM divided by 1000। আমরা এটা জানি W equal to, এটা কিন্তু W2, তার মানে এটাও হচ্ছে S2 V2 M2 divided by 1000। তার মানে এখান থেকে আমরা S2 V2 M2 নিতে পারবো, W2 থাকবে, এটা কিন্তু থাকবে। ওকে, ও না, এটা তো ভাগ ছিল, আমি গুণ করলাম, ভাগ দিলাম কেন, এটা তো গুণ হবে। W2 into 1 ভাগ করে ফেলছি, W2 into 1000। ওকে, এতটুকু ক্লিয়ার? সেটা প্রত্যেকটা W2 লিখতে হবে। W1 ফার্স্টে বের করছিলাম কত গ্রাম 0.2 গ্রাম, এখন W2 বের করবো কিসের জন্য, আয়তনের জন্য, কারণ আমরা জানি না বি পাত্রের আয়তন কত, বি পাত্রের আয়তন কিন্তু আমরা এখনো জানি না। তার ফলে আমরা এখন লিখতে পারবো V2 equal to, এখন আমরা লিখতে পারবো V2 equal to এখানে W2 into 1000 আর নিচে যাবে কত S2 যাবে into M2 যাবে। মানে এখন লিখতে পারবো কত বেরিয়েছিল W2 এর মান, W2 এর মান কিন্তু বের হয়েছিল ওইটার গ্রাম 0.245 গ্রাম, 0.245 গ্রাম, 0.245 গ্রাম ইন্টু 1000। আর এটা S2 এর মান দেওয়া আছে এখানে 0.08 ইন্টু M এর মান জানি না 98, M এর মান আমরা জানি 98, তার মানে এখানে হবে 31.25 মিলিলিটার। ক্লিয়ার? দেখো জাস্ট মান বসাইছি আর ম্যাথ সলভ। শেষ, আমাদের দুইটা কিন্তু শেষ, আমাদের 1 নাম্বার সিকিউ শেষ, 1 নাম্বার সিকিউ কমপ্লিট। একটু বুঝো, তারপরে 2 নাম্বার সিকিউতে যাব। একটু বুঝো, তারপরে 2 নাম্বার সিকিউতে যাব। এখানে আমাদের বলছিল দ্রবণ A কে প্রশমিত করতে দ্রবণ B এর কত আয়তন প্রয়োজন, তার মানে B এর আয়তন আমরা জানি, ওখানে দেওয়া আছে কত x মিলিলিটার দেওয়া আছে। এখন আয়তন জানার জন্য আমরা আয়তন বের করতে হবে, তাই আমরা কি করছি, আমাদের এ পাত্রে কিন্তু দেওয়া নাই, এ পাত্রে দেওয়া নাই, ভর দেওয়া নাই, তার মানে W দেওয়া নাই, W ফার্স্টে বের করছি কত দিয়ে, ওই যে W equal to SVM divided by 1000, তো ওইটা দিয়ে আমরা বের করছি W এর মান। তারপর ওইটা কি করছি, ওইটা থেকে আমরা যত বের হয়েছিল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে, তারপরে 0.1 গ্রাম কত গ্রাম এর সাথে বিক্রি করে, তারপরে 0.2 গ্রাম
সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে H2SO4 এর সাথে কত গ্রাম তত গ্রাম বের করছি। তার মানে আমাদের W2 বের করা শেষ। এখন এই সূত্র বসিয়ে আমরা কি করছি, V2 এর মান বের করছি। V2 এর মান বের করা কমপ্লিট, শেষ। শেষ আমাদের ম্যাথ। এখন আমরা নেক্সটে যাব। এখন সব ছোট ছোট ম্যাথ করব, এখন সব ছোট ছোট ম্যাথ করব। এতটুকু আমাদের ক্লিয়ার। দুই নম্বরে আমাদের দেওয়া আছে, দুই নম্বরে দেওয়া আছে হচ্ছে, দেখো 2 নাম্বার, এখানে আমাদের দেওয়া H2S2O7 এর আণবিক ভর দেওয়া। এখানে আমাদের বলছে অ্যাসিডের 200 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে কি করতে হবে, কি করতে হবে? কি করতে হবে তার মানে আমাদের ভর জানতে চাইছে যে কত গ্রাম H2S2O7 প্রয়োজন। ওকে, তার মানে আমরা এখানে লিখতে পারবো যে আমরা W = জানি কত, SVM ডিভাইডেড বাই 1000। মাত্র করেছি এই ম্যাথটা। তোমাদের এটার মান দেওয়া আছে কত, ডেসিমোলার, তার মানে কত, ডেসিমোলার তার মানে 0.1 ইন্টু ভি এর মান কত, 200 মিলিলিটার। আণবিক ভর 178। এখন জাস্ট সলভ করো, এখন জাস্ট সলভটা করো। 3.56 গ্রাম প্রয়োজন, 3.56 গ্রাম, 3.56 গ্রাম H2S2O7 প্রয়োজন, বুঝছো? দেখো, বুঝো, দেখো এখানে কি লিখছে, তোমাদের সবকিছু দেওয়া আছে। H2S2O7 এর আণবিক ভর দেওয়া আছে, অ্যাসিডের 200 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে কি করতে হবে, তার মানে আমরা জানি যে এখানে সবকিছু দেওয়া আছে। তো আমাদের এখানে গ্রামটা আমরা পাইছি, তা ওইখানে দেওয়া আছে কত, আণবিক ভর 200 মিলিলিটার। তো এত গ্রাম হচ্ছে আমাদের প্রয়োজন 3.56 গ্রাম H2S2O7 প্রয়োজন, শেষ।
শেষ। এখন আমরা জাস্ট ছোট ছোট কয়েকটা ম্যাথ করব, কারণ এই চ্যাপ্টার আমাদের শেষ। এখান থেকে এই চ্যাপ্টার কিন্তু আমাদের ফুললি কমপ্লিট। আমাদের এখানে বলছে, আরেকটা ম্যাথ দিচ্ছে যে এক মৌল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এক মৌল কার্বন ডাই অক্সাইড, কি বলছে? এক মৌল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? অণুতে এক মৌল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো আমাদের দেখতে হবে, আমরা জানি যে এক মৌল প্রমাণ অবস্থা, এক মৌল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে ওইটার মান কত আসে, 6.023 ইন্টু 10⁻23। তো এখানে দেওয়া আছে তোমাদের কার্বন ডাই অক্সাইড, এবং এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা জানতে চাইছে। অক্সিজেনের পরমাণু আমাদের এখানে কয়টা আছে? 2টা। দেখো, মানে এখানে আমরা সহজে লিখতে পারবো যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা কত? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 টি। 6.023 ইন্টু 10⁻23 টি। তার মানে এখানে আলটিমেটলি আমাদের মানটা কত আসে? আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1.20 ইন্টু 10⁻24। 1.20 ইন্টু 10⁻24। শেষ, আমাদের ম্যাথ শেষ। আর এটা দিছে তোমাদের 4 গ্রাম ক্যালসিয়াম কত মোল? 4 গ্রাম ক্যালসিয়াম ইকুয়াল টু কত মোল? কত মোল? দেখো, 4 গ্রাম ক্যালসিয়াম ইকুয়াল টু কত মোল? তার মানে আমাদের এখানে কি বের করতে হবে? আমরা জানি N ইকুয়াল টু W/M। মৌল সংখ্যা জানার একটা হচ্ছে আমাদের N ইকুয়াল টু W/M। তার মানে এখানে আমাদের আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর কত? M ইকুয়াল টু হচ্ছে আমাদের 40, আর W দেওয়া আছে কত? W ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 গ্রাম। তার মানে N ইকুয়াল টু W/M ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই, এখানে হবে 4 ডিভাইডেড বাই 40। দেখো কত আসে? 0.1 মোলার। 0.1 মোল। কত মোল? 0.1 মোল। শেষ। কত ইজি! এগুলি এমসিকিউর ম্যাথ। এমসিকিউতে এরকম টাইপের ম্যাথ আসতে পারে, আসবে। এমসিকিউতে এরকম টাইপের ম্যাথ আসবে। শেষ। পাঁচ নম্বর দিশা হচ্ছে
প্রমাণ তাপমাত্রা ও চাপে তোমাদের এখানে দিছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1.008 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত? 1.008 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত? এটা আমাদের জানতে চাইছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1.008 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত। তো এখান থেকে হচ্ছে আমরা মোল বের করতে পারি ফার্স্টে, তারপরে আয়তন বের করতে পারি। মোল বের করতে পারি, তারপর আয়তন বের করতে পারি। হাইড্রোজেনের মোল বের করতে পারি, তারপর হচ্ছে আয়তন বের করতে পারি। আমরা এখানে দেখব n = W/m। তো W এখানে আমরা জানি কত দেওয়া আছে, 1.008, আর এটা হবে আমাদের 2। তার মানে এখান থেকে আমরা মোলটা বের করতে পারবো খুব ইজিলি। তার মানে আসা হচ্ছে 0.504 মোল। 0.504 মোল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক মোল গ্যাসের আয়তন = কত? 22.4 লিটার। 22.4 লিটার। তার মানে এখানে কত ছিল? 0.504 মোল। 0.504 মোল। 22.4 যাবে, তারপরে হচ্ছে 504 নিচে, কত লিটার? কত লিটার আসে? গুণ হবে, এটা কিন্তু গুণ হবে। গুণ হইলে আসে হচ্ছে আমাদের 11.2896। 11.2896। অ্যান্সার, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো কত ইজি ম্যাথ। তোমাদের চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। আর দুইটা ম্যাথ করাবো মাত্র। আর মাত্র দুইটা ম্যাথ। এটা তোমাদের 6 নাম্বার। 6 নাম্বার বলছে এখানে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। দেখো কি করতে হবে, দুইটা বিক্রিয়া করে আমরা কিন্তু পাবো। আমাদের কিন্তু এটা বিক্রিয়া করতে হবে। ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা কি কি পাই? ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। তারপরে দুইটার পারমাণবিক ভর আমাদের লাগবে, ঠিক আছে? তার মানে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা পাই, ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাই ম্যাগনেসিয়াম অক্সাইড, আর কি পাই? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে কি পাই? কার্বন ডাই অক্সাইড, এই দুইটা। যদি পারমাণবিক ভর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর 84, আর ম্যাগনেসিয়াম অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে
40, 84 আর হচ্ছে 40, 84 আমাদের এটা কত 40, তার মানে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে পাওয়া যায় হচ্ছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাই 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তার মানে 1 গ্রামে কত পাই 40 আর নিচে যাবে 84 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তার মানে এটা হবে হচ্ছে আমাদের কত, এখানে কত দেওয়া আছে 100 গ্রাম, দেখো কত আসে, মান কত আসে দেখো, তার মানে আমরা পাই হচ্ছে 47.61 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 47.61 গ্রাম, 47.61 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এটা তো আমরা পাইলাম, এটা আমরা পাইছি, কিন্তু এখানে বলছে যে 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদনের শতকরা পরিমাণ নির্ণয় কর। শতকরা মানে কি 100%, আর ওইখানে পাওয়া গেছে হচ্ছে আমাদের 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া গেছে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, আর আমরা এখানে কত পেয়েছি 47.61 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি যে উৎপাদের শতকরা পরিমাণ লিখতে পারি, সুতরাং কত 47.61 মাইনাস আমাদের যাবে হচ্ছে 45 ইকুয়াল টু আমরা কত পাই 45 ইন্টু 100%। ও এটা তো আমাদের শতকরা, তার মানে তো ভাগ করতে হবে, 45 ভাগ 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 করে দেখো কত আসে, ভাগ করলে আসা হচ্ছে আমাদের 94.52%, 94.52%। আমাদের শতকরা পরিমাণ জানতে চাইছে, শতকরা পরিমাণ কিন্তু আমাদের আসে কত 94.52%। আমাদের এখানে ফার্স্টে দেখছি যে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমাদের উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড, এবং এই দুইটার আণবিক ভর আমরা লিখেছি। তার মানে এখানে এত গ্রাম, এটা থেকে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা পাই হচ্ছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপর 1 গ্রাম থেকে কত পাই, আর 100 গ্রাম ওইখানে লেখা ছিল, তাই আমরা 100 গ্রাম কিন্তু লিখছি। তারপরে ওইখানে যত পাইছি, আর এটার সাথে কিন্তু ম্যাচ খায়নি, এখানে বলছে যে 45 গ্রাম, কিন্তু আমরা পাইছি কত 47.61 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তার মানে উৎপাদের শতকরা পরিমাণ হবে আমাদের 94.52%। শেষ, উৎপাদের শতকরা পরিমাণ আমাদের এত আসছে, শেষ। বুঝো, 2 মিনিট বুঝো ম্যাথটা। লাস্ট আরেকটা
যেটা তোমাদের এমসিকিউতে প্রায়ই আসে, যেটা তোমাদের এমসিকিউতে প্রায়ই আসে। ব্লু ভিট্রিয়ালে ক্যালাস পানির সংযুতি কত? ব্লু ভিট্রিয়ালে ক্যালাস পানির সংযুতি কত? ব্লু ভিট্রিয়াল মানে হচ্ছে, এটার সংকেত আমরা জানি কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এখন এখান থেকে আমাদের বের করতে হবে এর আণবিক ভরটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? ক্যালাস পানির ব্লু ভিট্রিয়ালের সংকেত হচ্ছে আমাদের কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এখন এখান থেকে আমাদের আণবিক ভরটা বের করতে হবে, তারপর আমরা পাবো হচ্ছে শতকরা সংযুতি। এটা আমাদের পুরাটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল। এখান থেকে বলছে ক্যালাস পানির, তার মানে এটার শতকরা সংযুতি আমাদের বের করতে বলছে। তার মানে এটা পুরাটার আমাদের ভর বের করতে হবে। মানে এটা হবে আমাদের 63 প্লাস সালফেট হচ্ছে আমাদের সালফার 32, তারপর অক্সিজেন 16 ইন্টু 4 প্লাস 5 ইন্টু হাইড্রোজেন হাইড্রোজেন একটা টু 2 প্লাস 16 ইকুয়াল টু কত আসে? দেখো ইকুয়াল টু কত আসে। আমাদের আশা হচ্ছে 249। এটা হলো আণবিক ভর। এখন আমাদের ক্যালাস পানির শতকরা সংযুতি বের করতে হবে। সুতরাং শতকরা শতকরা না, শুধু সংযুতি। ক্যালাস পানির সংযুতি আমরা বের করব ইকুয়াল টু 18 ইন্টু 5, এটা 5 অণু পানি, এ পুরাটা ঠিক আছে। এটা হবে 5 আর এটা পানির, সুতরাং আমরা লিখতে পারি 5 অণু পানি, এটা যাবে হচ্ছে আমাদের নিচে। মানে কত পার্সেন্ট আসে দেখো, ইন্টু 100% দিয়ে কত আসে 36% আমাদের আসে। তার মানে এটাই হচ্ছে আমাদের ক্যালাস পানির শতকরা সংযুতি। শতকরা সংযুতি শেষ। আমাদের বলছে ব্লু ভিট্রিয়লে ক্যালাস পানির শতকরা সংযুতি নির্ণয় করো। আমরা ফার্স্টে ব্লু ভিট্রিয়লের সংকেত লিখছি যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, তারপর আমরা এই পুরাটার হচ্ছে আণবিক ভর বের করছি, দেন সংযুতি জাস্ট চাইছে হচ্ছে ক্যালাস পানির, তাই আমরা 5 অণু পানির শতকরা সংযুতি বের করলাম। 18 ইন্টু 5 ডিভাইডেড বাই 249 ইন্টু 100%, তার মানে আসে হচ্ছে আমাদের মান 36%। তার মানে আমাদের চ্যাপ্টার 6 কিন্তু কমপ্লিট। চ্যাপ্টার 6 কিন্তু আমাদের ফুললি কমপ্লিট, ঠিক আছে? এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ এখান থেকে তোমাদের অনেক ম্যাথ করেছি। ফার্স্টেই করেছি হচ্ছে এন দিয়ে যা ছিল মৌল নির্ণয় করে যা সূত্র ছিল, W/M, তারপর N, ক্যাপিটাল M/N A,
যেটা হচ্ছে তোমাদের অ্যাভোগেড্রো সংখ্যা, তারপর এসভি, ওখানে তোমাদের মোলারিটি, ঘনমাত্রা এবং তোমাদের আয়তন যদি দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে মোল সংখ্যা নির্ণয় করতে পারো সব কিন্তু শেখানো হয়েছে। তারপর কি করছি, তোমাদের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা কমপ্লিট করেছি। স্থূল সংকেত এবং হচ্ছে আণবিক সংকেত বের করে শিখাইছি। তারপর কি করছি, লিমিটিং বিক্রিয়ক 2 নিয়মে করতে হয়, কালকের ক্লাসের মধ্যে কিন্তু 2টা নিয়মে তোমাদের কমপ্লিট করানো হয়েছে। তারপর কি করছি, আণবিক ভর, পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সব কিন্তু একদম কমপ্লিট। এখন কি যা যা তোমাদের এমসিকিউতে আসতে পারে ওগুলিও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করানো হয়েছে। সো তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কোনো কথা না, কারণ এই চ্যাপ্টার কিন্তু তোমাদের ফুললি একদম ডিসক্রিপশনে কিন্তু একদম শেষ করানো হয়েছে। সো এই চ্যাপ্টারটা যদি তোমরা না বুঝে থাকো কমেন্ট করবা, যেখানে না বুঝবা সেখানে কমেন্ট করবা। আর যদি তোমরা নিজে থেকে প্র্যাকটিস না করো সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু কিছু বলার নেই। প্র্যাকটিস করতে হবে, তোমরা জাস্ট একবার দেখবা তাহলে কিন্তু হবে না। বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বাসায় গাইড বইটা খুলবা বা টেস্ট পেপার যেটাই তোমাদের থাকে সেটা থেকে হচ্ছে নামগুলি জানবা, যেমন এন দিয়ে কি বুঝায়, ডাব্লিউ দ্বারা কি বুঝায়, ভর বুঝায়, তারপর এম কি আণবিক ভর, শতকরা সংযুক্তিকে কি দ্বারা প্রকাশ করে, এগুলি একক 100% দিতে হয় শতকরা দেখলেই। এগুলি কিন্তু একটু মাথায় রাখতে হবে। এগুলি যদি তোমরা এক্সামের মধ্যে না দাও, যেমন এরকম 100% যদি তোমরা এটা না দাও তাহলে কিন্তু ফুল 0 দিয়ে দিবে, বুঝছো, 0। সো এগুলি একটু মাথায় রাখতে হবে। মানে আজকের ক্লাস আমাদের ফুললি কমপ্লিট। নেক্সট ক্লাসে তোমাদের জন্য নিউ একটা চ্যাপ্টার নিয়ে আরো আরো অনেক ডিটেলসে হচ্ছে আমরা পড়াশোনা করব। ওকে, তাহলে সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বিদায়।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আজকে হচ্ছে 11 অধ্যায়ের মানে প্রজনন অধ্যায়, কিন্তু আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে তোমাদের কি কি পার্থক্য আসতে পারে এবং কি কি বৈশিষ্ট্য আছে সবকিছু কিন্তু তোমাদের কমপ্লিট করানো হয়েছে। সো আজকের ক্লাসের মধ্যে আমরা কিন্তু নিউ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটা কিন্তু আমাদের শেষ ক্লাস হবে, কারণ এরপর আমরা নিউ একটা চ্যাপ্টারে যাব। ঠিক আছে? তো প্রজননের আজকে যে টপিকটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন। টপিকটার নাম হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন। তো এখান থেকে হচ্ছে আমাদের এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ডিম্বক থেকে কিন্তু তিনটা জিনিস আমরা উৎপন্ন করি। একটা হচ্ছে গর্ভযন্ত্র, আর এটা হচ্ছে প্রতিপাদক কোষ, আর এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এখান থেকেই হচ্ছে আজকে আমরা নতুন যে যে বিষয়ে আমরা নতুন স্পোরোফাইটের গঠন তৈরি হয় সেগুলি কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, ডিম্বকের মধ্যে আমরা পেয়েছিলাম, দেখো ডিম্বকের মধ্যে আমরা পাইছি হচ্ছে তিনটা জিনিস। এটা পাইছি হচ্ছে প্রতিপাদ কোষ, এটা পাইছি হচ্ছে প্রতিপাদ কোষ, তারপর সেকেন্ডারি নিউক্লিয়াস, পাইছি হচ্ছে গর্ভযন্ত্র। কোষটা নিচে লিখি। তারপর পাইছি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস আর পাইছি হচ্ছে আমরা গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র, ওকে। তার মানে ডিম্বক থেকে আমরা পাই প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস আর হচ্ছে গর্ভযন্ত্র। এখন এখান থেকে হচ্ছে একটা হচ্ছে শস্য উৎপন্ন করবে, আরেকটা ডিম্বাণু ও সহকারী কোষ উৎপন্ন করবে। সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে আমাদের, এই পাশে দিব না, ওয়েট। এই সেকেন্ডারি নিউক্লিয়াস পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে, কিন্তু যুক্ত হয়ে উৎপন্ন করবে আমাদের কি? শস্য উৎপন্ন করবে। সেকেন্ডারি নিউক্লিয়াস পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে আমাদের শস্য উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? শস্য উৎপন্ন করবে, যেটা হচ্ছে আমাদের 3N। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের গর্ভযন্ত্র ডিম্বাণু ও সহকারী কোষ উৎপন্ন করবে। ডিম্বাণু আরেকটা করবে কি? সহকারী কোষ। ডিম্বাণু আরেকটা সহকারী কোষ। ডিম্বাণু ও সহকারী কোষ। এবং এই ডিম্বাণুটা কি করবে? ডিম্বাণুটা কিন্তু পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে জাইগোট উৎপন্ন করবে। পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে কি করবে? জাইগোট উৎপন্ন করবে। জাইগোট কি? 2N। জাইগোট হচ্ছে আমাদের 2N, ওকে। জাইগোট 2N গঠন করবে এবং এই জাইগোট থেকে আমরা কিন্তু দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাপিক্যাল কোষ আর একটা হচ্ছে ভিত্তি কোষ। জাইগোট থেকে আমরা কিন্তু দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাপিক্যাল কোষ আর একটা কি? ভিত্তি কোষ।
অ্যাপিক্যাল কোষ, আর এটা হবে ভিত্তি কোষ। ভিত্তি কোষ, জাইগোটটা এই যে একটা কোষ, এটা কিন্তু জাইগোট, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা পাবো। এবং এই অ্যাপিক্যাল কোষ থেকে তৈরি হবে ভ্রূণ, আর ভিত্তি কোষ থেকে হবে ভ্রূণ ধারক। ভ্রূণ ধারক, ভ্রূণ ধারক তৈরি হবে। এটা থেকে তৈরি হবে ভ্রূণ, আর এটা থেকে তৈরি হবে হচ্ছে ভ্রূণ ধারক। ভ্রূণ ধারক তৈরি হবে, আর এটা হবে আমাদের ভ্রূণ। ভ্রূণ, এই দুইটা জিনিস কিন্তু উৎপন্ন হবে কি থেকে? অ্যাপিক্যাল কোষ ও হচ্ছে সহকারী কোষ, অ্যাপিক্যাল কোষ ও ভিত্তি কোষ। তারপরে এই ভ্রূণ থেকে আমরা পাবো হচ্ছে বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। বীজপত্র, বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। এখানে পাবো হচ্ছে আমরা বীজপত্র, এখানে পাবো ভ্রূণকাণ্ড, এখানে পাবো হচ্ছে ভ্রূণ মুকুল। ভ্রূণ মুকুল, তার মানে দেখো প্রজননের জন্য এটা পুরাটা হচ্ছে একটা চার্ট, এবং এই চার্টের নাম কি? নতুন স্পোরোফাইটের গঠন। এটার নাম কি? নতুন স্পোরোফাইটের, নতুন স্পোরোফাইটের গঠন। এটা হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন। এটা তোমাদের এক্সামে গ বা ঘতে আসতে পারে, গ বা ঘতে আসতে পারে, গ বা ঘতে আসতে পারে। দেখো তার মানে আমরা কি পাইছি? ডিম্বক, ডিম্বক থেকে আমরা কিন্তু তিনটা কোষ পাই, একটা হচ্ছে প্রতিপাদ কোষ, আর এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং লাস্টলি হচ্ছে আমরা কি পাই? গর্ভযন্ত্র। সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে আমরা পাই হচ্ছে, সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে পাই শস্য। দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস পুংগ্যামেটের সাথে যুক্ত হয়ে শস্য 3N উৎপন্ন করে, আর গর্ভযন্ত্র কি করে? দুইটা উৎপন্ন করে, একটা হচ্ছে ডিম্বাণু, আর এটা কি করে? সহকারী কোষ উৎপন্ন করে। এবং এই ডিম্বাণু পুংগ্যামেটের সাথে যুক্ত হয়ে আবার কি তৈরি করে? জাইগোট 2N, জাইগোট 2N একটা কোষ উৎপন্ন করে, এবং এই জাইগোট 2N কি করে? একটা দুইটা কোষ উৎপন্ন করে, একটা হচ্ছে অ্যাপিক্যাল কোষ, আর এটা কি? ভিত্তি কোষ। অ্যাপিক্যাল কোষ আর ভিত্তি কোষ। অ্যাপিক্যাল কোষ থেকে আমরা পাই ভ্রূণ, এবং ভিত্তি কোষ থেকে আমরা কি পাই? ভ্রূণ ধারক। আর হচ্ছে ভ্রূণ থেকে তিনটা জিনিস পাই, এটা হচ্ছে বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমাদের গ বা ঘতে আসতে পারে। নাম কি? নতুন স্পোরোফাইটের গঠন। কি দেখে বুঝবা? ডিম্বাণুর চিত্র দেখে বুঝবা, বা ডিম্বকের চিত্র দেখে বুঝবা, বা তোমাদের বলে দিবে যে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং গর্ভযন্ত্র থেকে তোমরা কিভাবে নতুন স্পোরোফাইটের গঠন তৈরি করতে পারো, চিত্র সহ ব্যাখ্যা করো। তোমরা চারটা দিয়ে দিবা, শেষ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? দেখো শেষ। খুবই ইজি, জাস্ট তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, কয়েকটা নাম, ডিম্বকের কয়েকটা নাম মনে রাখতে হবে, তারপর গর্ভযন্ত্র থেকে সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে কি উৎপন্ন হয় সেটা মনে রাখতে হবে, জাইগোট থেকে কি উৎপন্ন হয়? অ্যাপিক্যাল কোষ ও ভিত্তি কোষ। মনে রাখবা দুইটা কোষ উৎপন্ন হয়, জাইগোট থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, অ্যাপিক্যাল কোষ আর এটা হচ্ছে ভিত্তি কোষ। তারপরে ভ্রূণ থেকে আমরা পাই বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল।
বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণমুকুল। তো এটা হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন, নতুন স্পোরোফাইটের গঠন। এখন আসো জ্ঞানমূলক সাজেশনে। জ্ঞানমূলক সাজেশনে তো এতটুকু আমাদের শেষ, ক্লিয়ার। জ্ঞানমূলক, তোমাদের জ্ঞানমূলকে আসতে পারে হচ্ছে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে দ্বিনিষেক কাকে বলে, আরেকটা তোমাদের আসতে পারে হচ্ছে প্রতিপাদ কোষ কাকে বলে। প্রতিপাদ কোষ কাকে বলে? তো আমরা দ্বিনিষেক এটা জানি যে দ্বিনিষেক হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে যে একটা জাইগোট কোষ গঠন করে, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের দ্বিনিষেক। এবং প্রতিপাদ কোষের জন্য আমরা লিখতে পারি যে গর্ভযন্ত্রের বিপরীতে ভ্রূণথলিতে, গর্ভযন্ত্রে তিনটা পড়াইছি। একটা হচ্ছে কি তোমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এটা কি পড়াইছিলাম, একটা গর্ভযন্ত্র, আর এটা কি ছিল প্রতিপাদ কোষ। তো এখানেই বলছে যে প্রতিপাদ কোষ কাকে বলে, গর্ভযন্ত্রের বিপরীতে, ঠিক আছে, গর্ভযন্ত্রের বিপরীতে ভ্রূণথলিতে তিনটি হ্যাপ্লয়েড কোষ থাকে, সেটি হচ্ছে কি প্রতিপাদ কোষ, সেটি হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড কোষ। দেখো গর্ভযন্ত্রের বিপরীতে গর্ভযন্ত্রের বিপরীতে ভ্রূণথলিতে তিনটি হ্যাপ্লয়েড কোষ থাকে। সেটি হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ, সেটি হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ। ওকে, ক্লিয়ার। অনুধাবনে তোমাদের আসতে পারে কিভাবে শস্যকলার উৎপত্তি ঘটে। দেখো অনুধাবন, কিভাবে শস্যকলার উৎপত্তি ঘটে। তো এখানে আমরা লিখতে পারি ত্রিমিলনের ফলে।
এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? 3 মিলনের ফলে, ওই যে 3n শস্য, 3 মিলনের ফলে, ঠিক আছে। এর আগের চার্টের মধ্যে কিন্তু তোমাদের দেখায় যে 3 মিলন হয়, যে সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে, সেকেন্ডারি নিউক্লিয়াস পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? শস্য। শস্য হচ্ছে আমাদের 3n। তো ওই ক্ষেত্রে যে তোমাদের প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে আমাদের 3 মিলন প্রক্রিয়া। এবং এটাই হচ্ছে আমাদের শস্য কলার উৎপত্তি। এটি হচ্ছে শস্য খাদ্য সাপ্লাই দেয়। এটা কি করে? শস্য খাদ্য সাপ্লাই দেয়, শস্য খাদ্য সাপ্লাই দেয়, সাপ্লাই দেয়। শেষ। এটা হচ্ছে আমাদের শেষ। এখন আসো প্রাণীর প্রজনন। আমাদের উদ্ভিদ প্রজননের সবকিছু কিন্তু একদম ক্লিয়ার। এখন আসো প্রাণীর প্রজনন। প্রাণীর প্রজনন আমাদের প্রাণীর প্রজনন। প্রাণীর প্রজননের মধ্যে হচ্ছে তোমাদের নিষেক দুই ধরনের। প্রাণীর প্রজনন, প্রাণীর প্রজনন। এখানে দেখা যায় যে নিষেক হচ্ছে আমাদের দুই ধরনের। নিষেক কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বহির্নিষেক আর একটা হচ্ছে আমাদের অন্তর্নিষেক। বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ প্রভৃতি। বহির্নিষেক। বহির্নিষেক এটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ প্রভৃতি। এখানে তোমাদের মনে রাখতে হবে একটা ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হবে হলো তোমাদের হাঙর। হাঙর। আর এটা হচ্ছে অন্তর্নিষেক। আর একটা হবে তোমাদের অন্তর্নিষেক। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের বহির্নিষেক আর এটা হচ্ছে অন্তর্নিষেক। অন্তর্নিষেকের মধ্যে তোমাদের ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণী। ডাঙায় বসবাসকারী, দেখো, ডাঙায় বসবাসকারী অধিকাংশ
প্রাণী, এই দুইটা, ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণী। সো এটা হচ্ছে আমাদের প্রাণীর প্রজনন শেষ। আমাদের প্রাণীর প্রজনন কিন্তু একদম কমপ্লিট। ওকে, প্রাণীর প্রজনন কিন্তু আমাদের কমপ্লিট। নেক্সট এখানে হচ্ছে আমাদের বহির্নিষেক আর হচ্ছে অন্তর্নিষেক, আর কি প্রাণীর প্রজননের মধ্যে বহির্নিষেক অন্তর্নিষেক, আর এটা কি দেখো এই দুইটা। এটা হচ্ছে ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণী, আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ প্রভৃতি। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে আমাদের হাঙর। ব্যতিক্রম হচ্ছে আমাদের কি? হাঙর। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি। ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি, এখানে আমাদের 8টা স্টেপ আছে। 8টা স্টেপে কিন্তু কমপ্লিট করতে হবে। 8টা স্টেপে কমপ্লিট করতে হবে। এখানে আমাদের দেখতে হবে ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি। এখানে তোমাদের কয়েকটা স্টেপে দিছে, কয়েকটা স্টেপে তোমাদের লিখতে হবে। একটা হচ্ছে তোমাদের প্রথম নাম্বার, নিষেক ঘটবে। দুই হচ্ছে আমাদের 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে। 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে এবং একে ক্লিভেজ বলে, এবং একে ক্লিভেজ বলে, এবং দুইটি কোষ গঠন হয়, এবং একে ক্লিভেজ বলে। আর হচ্ছে ও দুইটা কোষ গঠন করে, দুইটা কোষ গঠন করে, দুইটা কোষ গঠন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে বলছে 72 ঘন্টার মধ্যে 16টা কোষ বিশিষ্ট গঠন পাওয়া যায়। 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টায় 16 কোষ বিশিষ্ট এখানে 72 16 কোষ বিশিষ্ট গঠন পাওয়া যায়, যাকে বলে মরুলা। যাকে বলে মরুলা। 3 নাম্বার। 4 নাম্বার আমাদের বলছে 4 সপ্তাহ পর হৃৎস্পন্দন শুরু হয় ও মস্তিষ্কের গঠন তৈরি হয়। 4 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর
হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় ও মস্তিষ্ক গঠন করে। মস্তিষ্কের গঠন হয়। ওকে, এবার হচ্ছে 5 নাম্বার হচ্ছে 5 সপ্তাহ পর হাত পায়ের গঠন শুরু হয়। 5 সপ্তাহ পর গঠন শুরু হয় এবং মুকুলের মতো গঠন করে। জাস্ট মুকুলের মতো গঠন করে। ছয় হচ্ছে 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। 7 হচ্ছে 28 সপ্তাহে ফিটাস পূর্ণাঙ্গতা পায়। ফিটাস পূর্ণাঙ্গতা পায়। ওকে, পূর্ণাঙ্গতা পায়। তো দেখো, ফার্স্টে হচ্ছে আমাদের নিষেক ঘটবে। ফার্স্টে কি করবে? নিষেক ঘটবে। তারপরে হচ্ছে আমাদের কি বলছে? 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে। 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে। ফার্স্টে নিষেক ঘটবে, তারপর কি বলছে? 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে এবং একে ক্লিভেজ বলে। কয়েকটা জিনিস তোমাদের হাইলাইট করতে হবে, যেগুলি তোমাদের এমসিকিউ, এবং এটা তো পুরাটাই আসবে, এটা পুরাটা মার্ক দিবে তোমাদের ঘতে আসবে, তো তোমাদের মার্ক করতে হবে যে 72 ঘন্টা, তারপরে যে 36 ঘন্টা, একে বলা হয় ক্লিভেজ। তারপর 16 কোষ বিশিষ্ট, এগুলি মার্ক করতে হবে। তারপর এটা দুইটা যে কোষ গঠন করে এটা দেখতে হবে। তারপর বলছে হচ্ছে 4 সপ্তাহ পর হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় এবং মস্তিষ্কের গঠন হয়। তারপর বলছে 5 সপ্তাহ পর হাত পায়ের গঠন শুরু হয়, মুকুলের মতো গঠন তৈরি করে। দেন বলছে 8 সপ্তাহ পর বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস এবং ফিটাস পূর্ণাঙ্গতা পায়। এটা একটু ভুল হয়েছে, ফিটাস পূর্ণাঙ্গতা পায়। এটা কিন্তু হবে আমাদের ফিটাস পূর্ণাঙ্গতা পায়। ওকে, ফিটাস পূর্ণাঙ্গতা পায়। সেই কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। দেন এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, যে 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। এটা তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট। দেখো, ফিটাস 28 সপ্তাহের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গতা পায়। সেই কয়েকটা জিনিস তোমাদের পুরাটা পড়তে হবে, এবং তোমাদের পুরাটা পড়লে এখান থেকে আসবে হচ্ছে গ বা ঘতে তুমি পাবা। ঠিক আছে, পুরাটা মুখস্থ করবে, পুরাটা মুখস্থ করতে হবে। আমরা জানি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে কি হয়? জাইগোট গঠন করে, এবং এটার নাম কি? নিষেক ঘটায়। তারপর কি করে? সেটা হচ্ছে 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে এবং একে ক্লিভেজ বলে। ও দুইটা কোষ গঠন করে। একটা কোষ থেকে কি করবে? দুইটা কোষ গঠন করবে। একটা কোষ থেকে দুইটা কোষ গঠন। তারপর 72 ঘন্টার মধ্যে, ফার্স্টে ছিল 36, তারপর আসছে 72 ঘন্টা। এরপরে কি করবে? দুইটা কোষ থেকে আবার হচ্ছে 16 কোষ বিশিষ্ট গঠন পাওয়া যায়। দেন বলছে একে বলা হয় মরুলা। একে কি বলে?
বলা হয়? মরুলা বলা হয়। দেন বলছে আমাদের 4 সপ্তাহ পর, তার মানে ফার্স্টে হচ্ছে নিষেক ঘটবে, দেন হচ্ছে আমাদের কত ঘন্টা, আমাদের কত ঘন্টা বলছে এখানে দেখো 36 ঘন্টা, তারপর আসছে 72 ঘন্টা, তারপর 4 সপ্তাহ, তারপর 5 সপ্তাহ, তারপর 28 সপ্তাহ, ঠিক আছে, 8 সপ্তাহ, 28 সপ্তাহ। দেখো 4 সপ্তাহ পর হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় এবং মস্তিষ্কের গঠন হয়। তারপর 5 সপ্তাহ পর হাত পায়ের গঠন শুরু হয় ও মুকুলের মতো গঠন তৈরি করে। 8 সপ্তাহ পর 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় আমাদের ফিটাস, মোস্ট ইম্পর্টেন্ট। দেন আমাদের 28 সপ্তাহ বয়সী ফিটাস পূর্ণাঙ্গতা পায়, যার ফলে আমাদের কি কি পাই? একটা শিশুর গঠন, শিশুর গঠন কিন্তু আমরা পাই, শিশুর দেহের গঠন, শিশুর দেহের গঠন আমরা পাই, ঠিক আছে। সে কয়েকটা জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। এর আগেরটাও ছিল 4 মার্কের, এটাও কিন্তু আমাদের 4 মার্কের কোশ্চেন। সো তোমাদের এই চ্যাপ্টার কিন্তু গ, ঘ, ক, খ প্রত্যেকটার সাজেশন কিন্তু দেওয়া একদম কমপ্লিট। তো তোমাদের ফার্স্ট প্রজনন অধ্যায়টা কিন্তু একদম টোটালি কমপ্লিট। আমাদের প্রজনন সম্পর্কে কিন্তু সবকিছু জানা একদম হয়ে গেছে, ঠিক আছে। ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি যদি জানতে চায়, পুরা এই 7টা জিনিস তোমরা লিখে দিবা, ঠিক আছে। ফুল 3 3 4 4 পাবা, ওকে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমাদের অনেকটা চ্যাপ্টার নিয়ে আসবো, এবং ওই চ্যাপ্টার সেম ভাবে তোমাদের সিকিউর মধ্যে, সিকিউতে ক খ ক খ, তারপর তোমাদের এমসিকিউতে কি কি আসতে পারে সবকিছু একদম সাজেশন নিয়ে আসবো, ওকে। তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক। আজকে আমাদের চ্যাপ্টার ফুল কমপ্লিট, আমাদের চ্যাপ্টার কিন্তু ফুল শেষ, ঠিক আছে। জাস্ট বাসায় বসে কি করবা? মুখস্থ করবা, প্র্যাকটিস করবা, আর ওখানে দেখবা যে তোমাদের চিত্র থেকে গেস করতে হবে যে কি আমাদের কি জানতে চাইছে, চিত্রটা আমাদের কি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।